হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ পাল। এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন আছি উত্তর পূর্ব ভারতের ত্রিপুরায়। এই রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো আপনাদের। সাথে থাকবে খাওয়া দাওয়া, লোকজন, হেরিটেজ, কালচার এবং অবশ্যই নেচার। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল উইথ পাল। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ত্রিপুরা সফরনামা। এত সুন্দর ভালচার আমি আগে দেখিনি। গত পর্বে ছবি মুড়ার রোমাঞ্চকর অভিজ্ঞতার পর ভিডিওটিকে আর দীর্ঘায়িত করিনি। ছবি মুড়া থেকে ফেরার পথে এক জায়গায় লাঞ্চ করে চলে আসি 32 কিলোমিটার দূরে অবস্থিত উদয়পুরের গুণবতী মন্দিরে। 3টি মন্দির নিয়ে গঠিত হওয়ায় একে গুণবতী মন্দির রাজিও বলা হয়ে থাকে। ঘনকাকার মন্দিরগুলি একরত্ন শৈলীতে নির্মিত, যার মাথায় স্তূপের আকৃতি দেখতে পাওয়া যায় এবং মন্দিরের প্রবেশদ্বারে একটি অপেক্ষাকৃত ছোট আকৃতির মুখমণ্ডপ আছে। একটি মন্দিরের গায়ে বসানো শিলালিপি থেকে জানা যায় মহারাজা গোবিন্দ মাণিক্যের স্ত্রী মহারানী গুণবতী এই মন্দিরগুলি নির্মাণ করান 1668 খ্রিস্টাব্দে। বর্তমানে মন্দির তিনটিতে কোনো বিগ্রহ নেই। পরবর্তী গন্তব্য গুণবতী মন্দিররাজি থেকে মাত্র 900 মিটার দূরে অবস্থিত ভুবনেশ্বরী মন্দির। পথে পড়ল গোমতী নদীর ওপর রাজনগর ব্রিজ। গোমতী নদীর তীরে রাজনগরে অবস্থিত ভুবনেশ্বরী মন্দির। মহারাজা গোবিন্দ মাণিক্য এই মন্দিরটি নির্মাণ করান 1660 থেকে 1675 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। এই মন্দিরটিও বর্তমানে বিগ্রহহীন। রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্দিরের পটভূমিতে রচনা করেছিলেন তার বিখ্যাত নাটক বিসর্জন এবং উপন্যাস রাজর্ষি। ওখানে হচ্ছে ভুবনেশ্বরী টেম্পল, এখানে রবীন্দ্রনাথের মূর্তি, আর এদিকটাও দেখার জায়গা আছে, ওখানেই যাচ্ছি এখন। মন্দিরের অনতিদূরেই রয়েছে প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ। ভুবনেশ্বরী মন্দিরের কাছেই এই রাজবাড়ির ভগ্নাবশেষ পড়ে আছে। সকালে ত্রিপুরেশ্বরী মন্দির দিয়ে শুরু করে ছবি মুড়া, গুণবতী মন্দিররাজি, ভুবনেশ্বরী মন্দির এবং পুরনো রাজবাড়ি দেখে ত্রিপুরাতে আমার তৃতীয় দিন শেষ হলো। সুপ্রভাত। ত্রিপুরায় আজ আমার চতুর্থ দিন, আর এখন বাজে সকাল 9টা। আজকে আমি যাব নীরমহল এবং সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখতে। সঙ্গে থাকুন। আজ ঠিক করেছি অটো করে ঘুরবো। তাই প্রথম দিন সাক্ষাৎ হওয়া অটোচালক নেপালদাকে বলে রেখেছিলাম সকাল 9:30টার মধ্যে চলে আসতে। গীতাঞ্জলি ট্যুরিস্ট গেস্ট হাউস থেকে আমরা রওনা দিলাম 9:20 ডান দিকে ত্রিপুরা ইউনিভার্সিটির গেট দেখতে পাওয়া যাচ্ছে। শহর থেকে বেরিয়ে বাঁ দিকে সবুজ চা বাগান দেখে বেশ অবাকই হলাম। নেপালদার অটো করে আমি এখন যাচ্ছি নীরমহল। নেপালদা, আগরতলা থেকে এই নীরমহল যেতে অটোতে কতক্ষণ লাগবে? 1.5-2 ঘন্টার মতো লেগে যাবে। 1.5-2 ঘন্টা। হ্যাঁ, আগরতলা থেকে সিপাহীজলা জেলার মেলাঘরে অবস্থিত নীরমহল নৌকাঘাটের দূরত্ব 50 কিলোমিটার। ত্রিপুরায় রাবার গাছ প্রচুর। নেপালদাকে বললাম রাবার গাছ থেকে রাবার সংগ্রহ দেখব, আর অটো দাঁড়িয়ে গেল রাস্তার ধারে এক রাবার গাছের বাগানে। রাস্তার ঠিক পাশেই এই রাবার গাছের ফরেস্টটা দেখে দাঁড়ালাম। এখানে সব রাবার প্ল্যান্ট, আর এই দেখুন এখানে এই রাবার গাছের ছাল বা বার্ককে কেটে দেওয়া হয়েছে এবং সাদা রঙের রাবার, ক্রুড রাবার এই পাত্রটার মধ্যে জমা হচ্ছে। পুরোটাই রাবার গাছে ভর্তি। সিপাহীজলা জেলার মফস্বল এলাকার মধ্যে দিয়ে
বেলা 12টা নাগাদ পৌঁছলাম মেলাঘর বাজার। এই মোড় থেকে ডান দিকে আর মাত্র 1 কিলোমিটার গেলেই নীরমহল যাওয়ার ঘাট। এই জায়গাটির নাম রাজঘাট। এখান থেকেই নীরমহল যাওয়ার নৌকো ছাড়ে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, তাই টিকিট কাউন্টারে জানালো কিছুক্ষণ পর টিকিট দেওয়া হবে। সামনের এই জলাভূমি হলো রুদ্রসাগর লেক, আর ওই যে দূরে নীরমহল প্রাসাদ। নৌকায় একজন লোকের যাওয়া এবং আসার ভাড়া মাথাপিছু 50 টাকা। নৌকায় বসলাম ঠিকই, কিন্তু এখানকার ম্যানেজমেন্ট এতটাই খারাপ, প্রায় 30 মিনিট ঠায় বসে থাকতে হলো। তার মধ্যে নামলো বৃষ্টি। নৌকো ছাড়লো দুপুর 1টা নাগাদ। 10 মিনিটে রুদ্রসাগর লেক পেরিয়ে নৌকা ভিড়ল নীরমহল প্রাসাদের ঘাটে। রুদ্রসাগর লেকের উত্তর প্রান্তে পূর্ব পশ্চিমে বিস্তৃত সুবিশাল নীরমহল প্রাসাদ। প্রাসাদের পশ্চিম অংশে সিঁড়ি দিয়ে উঠে প্রবেশপথ। প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা, ক্যামেরা চার্জ 50 টাকা। ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য দেববর্মন এই অভিনব প্রাসাদের পরিকল্পনা ও তাকে বাস্তবায়িত করেন। প্রাসাদটির নির্মাণ কার্য শুরু হয় 1930 সালে এবং তা শেষ হয় 1938 সালে। নীরমহল নামটি রেখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রাসাদের গঠনশৈলীতে হিন্দু ও মুসলিম শিল্পরীতির মেলবন্ধন দেখতে পাওয়া যায়। বাইরের কক্ষগুলোর মধ্যে অতিথিদের জন্য বিশ্রামঘর, খাজাঞ্চিখানা ও নাচঘর উল্লেখযোগ্য। এছাড়া দাবা খেলার জন্য একটি আলাদা কক্ষ আছে। আমি এখন আছি নীরমহল প্রাসাদের ভেতরে। সাদা রং করা, সাজানো গোছানো, খুব সুন্দর। ভেতরে কোনো জিনিস নেই, তবে বিভিন্ন ধরনের রুম আছে। বেডরুম, অ্যামিউজমেন্ট রুম, কনফারেন্স রুম। ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছে, বিশাল বড়। আর এটা হচ্ছে রুদ্রসাগর লেক। আমি এখন আছি নীরমহলে, আর আমার পেছনে রুদ্রসাগর লেক। অনেকেই হয়তো জানেন না, এই রুদ্রসাগর লেক হচ্ছে রামসার সাইট, মানে ইন্টারন্যাশনালি ইম্পর্টেন্ট ওয়েটল্যান্ড। অন্দরমহলে রয়েছে বিশাল 6টি কক্ষ। এছাড়া রাজার সভাঘর, স্নানঘর, রান্নাঘর এসব তো আছেই। অন্দরমহলের একদম পশ্চিম প্রান্তে আছে সুসজ্জিত বাগান। আসুন এবারে এই পেঁচানো সিঁড়ি দিয়ে উঠে প্রাসাদের ছাদে যাওয়া যাক। এটা হচ্ছে নীরমহলের ছাদ। ওপর থেকে রুদ্রসাগর লেকের ভিউটা একবার দেখাচ্ছি, দেখুন। দুর্দান্ত ভিউ। নৌকার মাঝিরা নীরমহল ঘুরে দেখার জন্য মোটামুটি 45 মিনিট সময় দেয়। আমি পশ্চিম অংশে অনেকটা সময় দিয়ে দিয়েছি। এবারে প্রাসাদের পূর্ব দিকে যাওয়া যাক। অন্দরমহলটি এমনভাবে তৈরি যাতে রাজা রানী নৌকা ভ্রমণ সেরে অন্দরমহলের সিঁড়িতে সরাসরি প্রবেশ করতে পারেন। পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়ার সময় একটা ছোট রেস্টুরেন্ট আছে, নাম জাইকা ক্যাফেটেরিয়া। এখান থেকে প্রাসাদের পূর্ব অংশ শুরু হচ্ছে। উঁচু প্রাচীরের ওপর সরু পথ ধরে এগিয়ে একটা বেশ প্রশস্ত জায়গায় এলাম।
নীরমহলে এসে এখানে দেখা হয়ে গেল দুই বন্ধুর সাথে, এদের বাড়ি এখানেই। তোমাদের নামটা একটু বলো। সাহিল। সাহিল। আর তোমার? সোহেল। সোহেল। তোমাদের দুজনেরই বাড়ি কি অমরপুর? আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো দেখা হয়ে। এটি হচ্ছে প্রাসাদের পূর্ব দিকের একটি নৌকা ঘাট। এই নীরমহলের একদিকটা হচ্ছে রাজমহল, মানে সেখানে রাজা রানীদের থাকার জায়গা, আর এদিকটা হচ্ছে পুরোপুরি মানে ডিফেন্স। এখানে সব প্রহরীরা থাকতেন আর কি। যেমন এখানে দেখা যাচ্ছে এখানে একটা ওয়াচ টাওয়ার, খুব বড় ওয়াচ টাওয়ার আছে। তো এখান থেকে চারিদিকে নজর রাখা হতো, সিকিউরিটি পুরো রাজমহলে। খুব সুন্দর জায়গা। দুপুর 2:05 নীরমহলকে বিদায় জানিয়ে আমাদের নৌকা এগিয়ে চলল। ফেরার পথে মেলাঘর বাজারে দেবরয় হোটেলে ঢুকলাম লাঞ্চ করতে। ভাত, ডাল, সবজির সাথে আমি নিয়েছিলাম কাতলা মাছ ভাজা, আর নেপালদা নিয়েছিল নলা মাছ, আমরা যাকে চারাপোনা বলে থাকি। নীরমহল দেখে মেলাঘর বাজারের কাছে একটা হোটেলে মাছ ভাত খেয়ে এখন আমরা যাচ্ছি সিপাহীজলা, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাথায় নিয়ে সিপাহীজলা যখন পৌঁছলাম, ঘড়িতে বিকেল 4টে বাজে। আমি এখন আছি সিপাহীজলা অভয়ারণ্যের সামনে, আর এখানে বৃষ্টি পড়ছে। তো এই রেনকোটটা আমি সঙ্গে এনেছিলাম, এটা কাজে লেগে গেল। মেন গেটে আমার ও অটোর এন্ট্রি ফি বাবদ যথাক্রমে 20 ও 30, মানে মোট 50 টাকা দিতে হলো। নেপালদা, এই গেট থেকে চিড়িয়াখানার গেট কত দূর? 3 কিলোমিটার হবে। প্রায় 18.5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই রয়েছে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, সিপাহীজলা জু, বোটানিক্যাল গার্ডেন ও নেচার লার্নিং সেন্টার। চারিদিকে বৃষ্টি স্নাত ঘন সবুজের মধ্যে দিয়ে যেতে বেশ লাগছে। আমি চলে এসেছি সিপাহীজলা চিড়িয়াখানার সামনে। এই গেটে ক্যামেরার জন্য আরো 20 টাকার টিকিট করাতে হলো। টিপ টিপ বৃষ্টিতে পায়ে হেঁটে আমার চিড়িয়াখানা সাফারি শুরু হলো হিমালয়ান ব্ল্যাক বেয়ার দিয়ে। ওদিকে সিংহমামা চিন্তিত মুখে পায়চারি করে চলেছে। আমি এখন আছি সিপাহীজলা জুলজিক্যাল পার্কে, যেটা সিপাহীজলা অভয়ারণ্যের মধ্যে অবস্থিত। বেশ ফাঁকা ফাঁকা, চারিদিকে সবুজ, বেশ এনজয় করছি। মেছো বিড়াল বা বাগরোল গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে, পাশের এনক্লোজারেই লেপার্ড ক্যাট। ক্লাউডেড লেপার্ড বা মেঘলা চিতা বিকেলে টিফিন করতে করতে একবার ঘাড় ঘুরিয়ে দেখে নিল আমায়। জলে ডুবে থাকা জলহস্তী কান নাড়িয়ে নিজের অস্তিত্ব জানান দিল। বেটা, কে রে আমায় না জানিয়ে দূর থেকে আমার ভিডিও করছিস? এই দিকটা আরও সবুজ আর খুব শান্ত, চারিদিকে বিভিন্ন রকমের পাখির ডাক শোনা যাচ্ছে, হাঁটতেও বেশ লাগছে। এখানে অনেকটা রাস্তা কোনো এনক্লোজার নেই, আবার সামনে গিয়ে কিছু এনক্লোজার আছে। এই জায়গাটা অনেক বেশি ন্যাচারাল। এই মোড়ে এসে রাস্তাটা দুভাগ হয়ে গেছে। ডান দিকে হচ্ছে এভিয়ারি সেকশন, যেখান দিয়ে আবার মেন গেটের দিকে যাওয়া যায়, আর এদিকটা হচ্ছে প্রাইমেট সেকশন। আমি যেটা বুঝলাম প্রাইমেট সেকশনটা অনেকটা দূরে, হেঁটেই চলেছি।
এখনও কোনো এনক্লোজার নজরে পড়েনি আমার। প্রায় 10 মিনিট হয়ে গেল হাঁটছি। দেখে মনে হচ্ছে সম্ভবত এটা চিম্প্যাঞ্জির এনক্লোজার, কিন্তু বাইরে কেউ নেই, বৃষ্টি পড়ছে, সবাই বোধহয় ওই ঘরটাতে বসে আছে। এখানে আছে বিন্টুরং বা বিয়ার ক্যাট। এই অ্যানিমেলটাকে আমি আগে দেখিনি কখনো। ওই ছাউনিতে শুয়ে আছে। আমি স্টিল ক্যামেরা দিয়ে জুম করে দেখি কোনো ছবি বা ভিডিও নিতে পারি কিনা। এই যে এখানে যে ভদ্রলোক ঝুলে আছে তার নাম হচ্ছে ফেয়ার্স লিফ মাঙ্কি। সিপাহীজলা অভয়ারণ্যের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই চশমা বাদর। আসলে ছাই রঙের বাদরগুলোর চোখের চারপাশে গোলাকৃতি হয়ে কিছু সাদা লোম থাকে, যার ফলে একটু দূর থেকে দেখলে মনে হয় বাদরগুলো বুঝি চশমা পরে আছে। কেপ্ট লেঙ্গুর খেতে ব্যস্ত, আর মেঘলা দিনে জড়সড় হয়ে বসে আছে হুলক গিবন। এখানে আছে 4টে হিমালয়ান গ্রিফন ভালচার। এত সুন্দর ভালচার আমি আগে দেখিনি। এছাড়াও দেখলাম হোয়াইট রাম্পড ভালচার, পেলিকান ও লেসার অ্যাডজুটেন্ট স্টর্ক। একটা কেস হয়েছে, হঠাৎ দেখি কেউ নেই আর বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছি না। জুয়ের মধ্যে 2-3 জন লোক ছিল, হঠাৎ করে দেখি তারাও নেই, পুরো ফাঁকা নিস্তব্ধ। আর এদিকে আমি রাস্তা খুঁজে পাচ্ছি না বেরোনোর। দেখি একটু তাড়াতাড়ি গিয়ে যেদিক দিয়ে এসছি সে পথেই হয়তো ফিরতে হবে, সেই জন্য ওটা একটু ঘুরপথ হয়ে যাচ্ছে। অলরেডি 5:15 বেজে গেছে। 4টের সময় এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়। মনে হয় পেয়েছি রাস্তা, এনক্লোজারগুলো দেখা যাচ্ছে। ভেবেছিলাম বক্সানগরের আর্কিওলজিক্যাল সাইটে যাব, কিন্তু এখন প্রায় 5:30 বাজে, আর সময় হবে না। আর কালকে আমি ফিরে যাচ্ছি, তো কয়েকটা স্পট বাকি থাকলো ত্রিপুরাতে। অবশ্য বাকি থাকা ভালো, তাতে পরে আরেকবার আসা যাবে। দিনের শেষে সব পশু পাখিকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম চিড়িয়াখানা থেকে। আজকে সারাদিন প্রচুর ঘুরলাম। প্রথমে গেলাম নীরমহল আর তারপর সিপাহীজলা। তো এই পুরো ট্রিপটা সকাল থেকে এই বিকেল অবধি আমাকে করিয়েছেন এই দাদা। এই দাদার নাম হচ্ছে নেপাল সরকার। উনি ওনার অটো করে আমাকে পুরোটা ঘুরিয়েছেন। আপনারা যদি কেউ ত্রিপুরার আগরতলায় আসেন তাহলে অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দাদার সাথে কিন্তু আমার পরিচয় খুব অদ্ভুতভাবে। আমি প্রথম দিন এসে আগরতলা ঘুরছিলাম, পায়ে হেঁটেই ঘুরছিলাম। তো হঠাৎ করেই রাস্তায় একটা অটো প্রয়োজন ছিল এক জায়গা থেকে আরেক জায়গায় যাব বলে। তো আমি তখনই এই দাদার সঙ্গে হঠাৎ করেই খোঁজ পাই এবং তখন 14 দেবতা মন্দিরে যাচ্ছিলাম। তো বললো যাবেন, তো উনি রাজি হয়ে গেলেন। তারপর ওনার সঙ্গে কথা বলে এবং ওনার অটোতে চড়ে আমার এত ভালো লাগলো, তারপর আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ওনার সাথে বললাম যে আপনাকে আমি কন্ট্যাক্ট করব। তো আজকে আবার সেই কন্ট্যাক্ট করেছি। তো নীরমহল আর সিপাহীজলাটা পুরোটা আজকে সারাদিনে ঘুরে নিলাম। খুব ভালো লেগেছে আমার। তোমার কেমন লাগলো বলো? না, আপনাকে নিয়েও আমার ভালো লেগেছে, কারণ আপনি যে প্রথমবার এসছেন, আপনার সাথেও কথা বলে তারপর ঘুরে আমার খুবই ভালো লাগলো। আচ্ছা, তো আমি মনে করি যে কর্মটার পাশাপাশি মানুষের সাথে ভালো ব্যবহার করা, হ্যাঁ। এটা রোজগার, তো এটা তার বিনিময়ে তো আপনি দিবেন। সেটা স্বাভাবিক, কারণ এটা দিয়ে পেট হ্যাঁ, চালাতে হয়। হ্যাঁ, হ্যাঁ, তারপর প্রত্যেকদিন এটা আমাদের পেশা, হ্যাঁ, এটা তাহলে জীবিকা, হ্যাঁ, একদম। এটা আমি চাই যাতে মানুষের সাথে মানুষের সম্পর্কটা যাতে আমার ভালো থাকে। একদমই। আর সম্পর্ক ভালো রাখলে লোকে হ্যাঁ। বারবার ডাকবে। তাই আর দাদার কথাবার্তা এত ভালো, ব্যবহার মানে কোনো তুলনা হয় না আর কি।
তো আমি অবশ্যই আবার যদি ত্রিপুরা আসি এই দাদার অটোতেই অ্যাটলিস্ট আগরতলা এবং তার চারপাশের এলাকা আমি ঘুরে দেখব। তো থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, আর এখানেই শেষ হলো আমার 4 রাত 5 দিনের ত্রিপুরা সফর।